সাম্প্রদায়িক বাটোয়ারার পথে 20 শতকের তরুণ মুসলমান নেতৃত্ব আগাগোড়া ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধিতা করেছিলেন তা কিন্তু নয়, তবে বিংশ শতকের গোড়ায় বেশ কিছু সমস্যা তাদের আন্দোলনের প্রকৃতিকে ভিন্ন পথে চালিত করে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ভারতীয় মুসলমানদের বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সমর্থন জানালেও তুরস্কের বিষয়টি ঘিরে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। তুরস্কের সুলতানকে খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু মনে করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের পরাজয়ের ফলে সুলতানের ক্ষমতা কমে যায়। তুর্কি অটোমান সাম্রাজ্যের অনেকটাই ব্রিটিশরা দখল করে। ওই ঘটনায় ভারতীয় মুসলমানেরা ভীষণভাবে অসন্তুষ্ট হন। তারা ব্রিটিশ নীতির তীব্র বিরোধিতা করেন। মুসলমানদের পবিত্র স্থানগুলি খলিফাকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি ক্রমশ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপ নেয়। 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বরে মুসলিম লীগ ও কংগ্রেসের নেতারা দিল্লিতে এক বৈঠকে মিলিত হয়। খলিফা সংক্রান্ত মুসলিম লীগের দাবিকে জোরদার করার ডাক দেওয়া হয়। ইতিমধ্যে গান্ধীজি, কংগ্রেসের এবং মোহাম্মদ আলী জিন্না, ওয়াহাবির হাসান প্রমুখেরা লীগের নেতৃত্বে আসেন। হিন্দু মুসলমান ঐক্যে বিশ্বাসী গান্ধী মুসলিম নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। 1919 খ্রিস্টাব্দ থেকে গান্ধী খিলাফত আন্দোলনের সমর্থনে সোচ্চার হয়ে ওঠেন। ওই বছরই মন্টেগু চেমসফোর্ড সংস্কার বিধিতে হিন্দু মুসলমানের সমানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টিকে অগ্রাহ্য করলে সাংবিধানিক রাজনীতিতে নেতাদের বিশ্বাস টলে যায়। ফলে বিভিন্ন মুসলিম সংগঠন তুরস্কের পরাজয়ে ইসলামে বিপন্ন এই আওয়াজ তুলে গণসমর্থন তৈরি করার চেষ্টা করে। এইসব ঘটনার ফলে মুসলিম লীগের নেতৃত্বে পরিবর্তন ঘটে। নরমপন্থীদের তুলনায় উলেমা ও তাদের প্রভাবশালী আলী ভ্রাতৃদ্বয়ের উদাও গান্ধী ও মুসলমান জনগোষ্ঠীর মধ্যে কংগ্রেসের ভিত্তি প্রসার করার জন্য খিলাফত সমস্যাকে অহিংস অসহযোগ আন্দোলনের অন্যতম দাবিরূপে অন্তর্ভুক্ত করেন। 1920 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় খিলাফত কমিটি গান্ধীজির প্রস্তাবকে সমর্থন করে। গান্ধীজি ও খিলাফতিরা একযোগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার কর্মসূচি গ্রহণ করে। 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হয়, পাশাপাশি খিলাফত আন্দোলনে স্তিমিত হয়ে পড়ে। খিলাফত নেতারা গান্ধীর অহিংস নীতিকে ততটা গ্রহণ করেনি, বরং গান্ধীর সর্বজন গ্রাহ্য তাকে ব্যবহার করে জনগণের কাছে পৌঁছাতে চেষ্টা করে। খিলাফতিরা উলেমার উপস্থিতি ও ধর্মীয় প্রতীকের ব্যবহার ইসলামীয় আন্দোলনের ধর্মীয় ভাবাবেগ জাগিয়ে তোলে। ফলে খিলাফত আন্দোলনে হিংসার ঘটনা ঘটতে থাকে। 1922 এবং 23 খ্রিস্টাব্দে কয়েকটি জায়গা দাঙ্গা হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে ভাঙন ধরায়। 1924 খ্রিস্টাব্দে তুরস্কের খলিফা পদের অবসান ঘটে। তার ফলে খিলাফত আন্দোলন গতি হারিয়ে ফেলে। কিন্তু যে ধর্মীয় ভাবাবেগ সৃষ্টি হয়েছিল তা পরবর্তীকালে মুসলিম লীগের কর্মসূচিতে ছাপ পড়ে। মদনমোহন মালব্য নেতাদের গোড়া হিন্দুত্ববাদী কার্যকলাপ কংগ্রেসে প্রাধান্য লাভ করায় মুসলমান সম্প্রদায় ক্রমশ কংগ্রেস থেকে আরও দূরে সরতে থাকে। মোহাম্মদ আলী জিন্নার স্বরাজপন্থীদের সঙ্গে বোঝাপড়ায় উৎসাহী ছিলেন, কিন্তু 1926 খ্রিস্টাব্দে বাংলা এবং পাঞ্জাবে কংগ্রেসের মধ্যে কোনো মুসলিম প্রার্থী ছিল না। ফলে শওকত আলীর মতো সম্প্রীতিবাদী নেতারাও কংগ্রেসের মধ্যে উগ্র হিন্দুত্ব মতামতের বাড়বাড়ন্তে হতাশ হয়ে পড়েন। 1930 খ্রিস্টাব্দের দশকেও রাজনীতির দিক থেকে মুসলমানদের মধ্যে আলাদা অবস্থান ছিল। মুসলিম সাম্প্রদায়িকতা বলতে কোনো নির্দিষ্ট অবস্থানকে চিহ্নিত করা ইতিহাসগতভাবে ভুল। 1930-এর দশকে দ্বিজাতি তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ সময়। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেন। রহমত আলী অস্পষ্টভাবে পাকিস্তানের কথা উল্লেখ করেন। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়। এই ঘোষণায় ব্রিটিশ সরকারের বিভাজন ও শাসন নীতি প্রতিফলিত হয়েছে। ওই ঘোষণা মোতাবেক প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিধানমণ্ডলীতে কিছু আসন বরাদ্দ করা হয়, সেগুলি পৃথক পৃথক সম্প্রদায়ের ভিত্তিতে নির্বাচন করার কথা ওঠে। কংগ্রেস ওই ধরনের পৃথক নির্বাচক মণ্ডলীর বিরোধী ছিল, কারণ তার ফলে জাতীয়তাবাদী ঐক্যের বদলে সাম্প্রদায়িক ভাবনাকে উৎসাহ দেওয়া হতো। ভারতের সাধারণ স্বার্থের বদলে ভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থই বড় হয়ে উঠবে, সেই আশঙ্কাই প্রকাশ করে কংগ্রেস।